বিয়ের একদিন যেতে না যেতেই আমার বর আমাকে শাশুড়ির সাথে থাকার বন্দোবস্ত করে গেল। মাথার তো কতটা টগবগে গরম হলে মানুষ এমন কাণ্ড করতে পারে। আমি সবকিছু শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এদিকে আমার শাশুড়ির মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। নিশ্চিত আমাকে ধমকাতে চাচ্ছেন, কিন্তু নতুন বলে বিষয়টা হজম করার চেষ্টা করছেন। কিন্তু তিনি যে ছাড় দেওয়ার মানুষ না, তা মুখ দেখলেই স্পষ্ট ধারণা নেওয়া যায়। তিনি বিরক্তিকর ভাব নিয়ে বের হয়ে গেলেন। আমি একা একা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর আমার শাশুড়ির বিছানার উপর বসলাম। আজকেই আমার বাড়িতে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু আজকে আমাকে কেউ নিতে আসবে না। কালকে এখানে ছোটখাটো আয়োজন হবে, আর ফেরযাত্রা হবে। শাশুড়ির রুমেই কিছুক্ষণ একা একা পায়চারি করলাম। তারপর আমি ধীরে ধীরে রুম থেকে বের হলাম। বের হয়ে কিছু দূর যেতেই দেখতে পেলাম একটা 4 বয়সী বাচ্চার আঙুল ধরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স্ক বলা যায় না, আবার জোয়ানও বলা যায় না, আমার নন্দের মতো বয়স। আমাকে দেখেই বলে উঠল, কি বউ, কই যাইতাছিলা? আমি অদ্ভুতভাবে মিলিয়ে ফেললাম এই কণ্ঠস্বরটা। কালকে যে আমাকে বলছিল অমিত আগে একটা বিয়ে করছিল, উনি সেই ব্যক্তি। আমি মুচকি হেসে বললাম, ওই আমার কাছে আইছিলাম। আপনি কই জানো? উনি আমার কাছে এসে একটু ফিসফিস করে বলল, তোমারই দেখতে আইলাম। তা অমিতের আচার আচরণ কেমন দেখলা? অমনি পেছন থেকে আমার ননদ দ্রুত বেগে আগাতে আগাতে বলল, রত্না নয়া বুয়ের লগে এত ফুসুর ফাসুর করবা না। তাইলে কইলাম ভাইয়ে তোমারে ঠাড়াইয়া একটা মা ইরা দিব। রত্না নামের এই মহিলাটা এটা শুনেই আমার দিকে চোখ রাগান্বিত করে তাকালো, অপমানবোধ স্পষ্ট। তারপর ঘটঘট আওয়াজ তুলে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। হয়তো ভাবছে আমি উনার সম্পর্কে কিছু বলেছি, কিন্তু আমি উনাকে মাত্রই সচক্ষে দেখলাম। উফ! অমিতের বোনের জন্য কিছু প্রশ্ন করার মোক্ষম সুযোগ হাতছাড়া হয়ে গেল। না হলে অমিতের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা যেত। আসলেই ঘটনা কি? এদিকে যাওয়ার জন্য কোনো ঘর খুঁজে পাচ্ছি না। অমিতের ভয়ে কেউ আমার আশেপাশে ভিড়তেও ভয় পাচ্ছে। রাতে যেখানে ছিলাম সেখানে যাওয়াটাকেও এখন সঠিক মনে হচ্ছে না। ওটা তো অমিতের ঘর, আর অমিত তো ইনডিরেক্টলি আমাকে ওখানে থাকতে নিষেধই করে দিল। এদিকে ওদিকে শুধু উকি মারছিলাম, কয়েকজন আমাকে দূর থেকে নজর করছিল, কিন্তু সামনে আসতে সাহস করল না। এমনও হতে পারে অমিত সবাইকে সরাসরি মানা করে দিয়েছে আমার সাথে কথা বলতে। উনার কোনো গোপনীয়তা যেন ফাঁস না হয়। কিন্তু আমি যেভাবেই হোক জেনে ছাড়ব। আমাকে যতটা অবুঝ ভাবছে আমি ততটাও অবুঝ না। উনার রহস্য উদ্ঘাটন না করে আমি থামব না। উপায়ন্তর না দেখে শাশুড়ির রুমেই এসে বসলাম আবার। খাবারের সময় গিয়ে খেলাম। সারাদিনে অমিত আর এই ঘরে আসেনি। দুপুরের দিকে শুনছিলাম উনার বোনকে বলছে, চৈতি খেয়েছে? উনার বোন জবাব দিয়েছিল, জি খাইছে। রাত হলো, আমি এখনো ওই ঘরে যাইনি, শাশুড়ির সাথেই আছি। রাতের বেলা অমিত কি মনে করে যেন এলো। আমার শাশুড়ি তখন রান্নাঘরে। এসে দরজা থেকেই জোরালো গম্ভীর স্বরে বলল, আম্মার সাথে বেয়াদবি করবে না, কিছু করলে ভালো হবে না বলে দিলাম। তারপর আমার জবাব পাওয়ার আগেই হনহনিয়ে চলে গেল। কত অদ্ভুত মানুষ রে! বিজলির মতো আসে, বাজ এর মতো কিছু বলে, তারপর সাথে সাথেই উধাও হয়ে যায়। রাত 1:00টার দিকে আমার শাশুড়ি এসে পানের বাটা নিয়ে বসলেন। পান বানাতে বানাতে বললেন, দেহ আমি পানের লগে কোনডা কোনডা কট্টুক কইরা খাই, বানাইয়া দিতে কইলে পারতে হইব। আমি মাথা নাড়িয়ে আগ্রহের সহিতই দেখলাম। পান সাজানো অবশ্য ব্যাপার না। পান সাজানোর পর ভাঁজ করে উনি মুখে পুরলেন। তারপর গালের এপাশ ওপাশ নিয়ে চিবুতে চিবুতে আমাকে বললেন, হুনো জামাইরা হয়েছে বউয়ের রতন। এই রতন অমূল্য, জামাইয়ের পাওয়ার তলেও শান্তি বুঝছ। আমি মাথা দুলিয়ে সায় দিলাম। এরপরেই উনি ধাঁচের সাথে বলে উঠলেন, তাইলে জামাইরে কষ্ট দিলা কেরে? হে চেইতা তোমারে আমার লগে থাকতে কইল কেরে? আমি ঢোক গিলে বললাম, আমার কোনো দোষ নাই আম্মা, উনারই তো মেজাজ চড়া। কিতা করে কিতা না, হুদাই আমারে দোষ দিয়া এনে দিয়া গেল। আরেকটা বিয়ার কথা গোপন কইরা আমারে যে বিয়া করছে, হেই দোষ দেহে না। আমি কইছি বইলাই খেপা গেছে। আমার কথায় উনি চোখ লাল করে তাকালেন। জোর গলায় বলে উঠলেন, ও মাগো, হের লাইগাই তো কই অমিতে এরম করলো কেরে? হে তো এক থাত পরেই সোজা বানাইয়া ফালানোর কথা, কিন্তু এত চরম বে আদব মাইয়া, যাতা কইয়া ফালায়। আমি উনার কথা শুনে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে বললাম, এই বাড়ির হগল লোক এক কিসিমের। আমার শাশুড়ির আগে আরও কিছু বলতে গিয়েও আমার কান্না দেখে থেমে গেল। মনে হয় বাকি রাগটা জমিয়ে রেখেছে অমিতকে বলার জন্য। আমি কিছু না বলে চুপচাপ পেছন ঘুরে শুয়ে পড়লাম। আজকে ঘুম আসছে না, ভয় করছে। উনার সাথে জবাব দেওয়াটা আমার উচিত হয়নি। আসলেই বেয়াদবি করে ফেলছি না তো? কিন্তু অয়থা আমাকে দোষ দিবে কেন? আমি তো কিছু করি নাই।
অমিত বিয়ে করছে এটা আমি বললেই আমি বেয়াদব। ওরা গোপন করছে কেন তাইলে? বলে এই সম্বন্ধ পাকা করতে পারত। পরের দিন সকালে যখন আমার শাশুড়ি ঘুম থেকে উঠল তখন বলতে পারি। উঠে নামাজ পড়ছে। আমিও সাথে সাথে নিজ ইচ্ছে উঠে পড়ছি। নামাজ পড়ে কিছুক্ষণ জায়নামাজে বসে জিকির করল। তারপর আমাকে কিছু না বলে রান্নাঘরের দিকে চলে অগ্রসর হলো। এদিকে আমিও পেছন পেছন গেলাম। যেভাবেই হোক উনাকে রাতের বিষয়টা ভুলাতে হবে। অমিতকে বললে যদি আমার উপর খেপে যায়। এমনি আমাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল যেন বেয়াদবি না করি। এরপরও আমি বেয়াদবি করেছি শুনলে ছুরি দিয়ে জিহ্বাটাই কেটে ফেলবে। সব কাজ আমি আগ বাড়িয়ে করতে লাগলাম, দেখি মন জয় করা যায় কিনা। কিন্তু উনি একবারও আমার দিকে তাকায় না, কথাও বলতে চায় না। আমি জোর করে করে এটা সেটা করছি। এমন করতে করতে রান্না প্রায় শেষের দিকে। আমি নিজে থেকে একটা একটা করে গোছাচ্ছিলাম। তখনই দরজা দিয়ে দূর থেকে দেখলাম অমিত ব্রাশ হাতে নিয়ে বের হচ্ছে। আমার শাশুড়িও এটা দেখলো, ধীরে ধীরে আমাকে রেখে চলে গেল। আমার বুক ধরফর করছে, নিশ্চিত অমিতকে বলতে যাচ্ছে। আমি তরকারির কাঠি হাতে নিয়ে পা টিপে টিপে একটু এগিয়ে গিয়ে কান পাতলাম। যা ভাবছিলাম তাই হলো। আমার শাশুড়ি বলতেছে, অমিত বউ এইডা সুবিধার না, আমার লগে রাইতে রাখতে পারুম না। যেসব কথা কয়, কার লগে কেমনে কথা কোন লাগে জানি না যেরুম বেয়াদব। অমিত কি জবাব দেয় এটা যেন আমি শুনতে চাচ্ছি না, জানি নিশ্চয়ই খুব খারাপ জবাব দিবে। এরপর আমার সাথে কি হয় আল্লাহ জানে। কিন্তু আমার চিন্তা বদলে দিয়ে অমিত বলল, আম্মা তুমি কি বুঝো না? চৈতি এখনো ছোট, ওর কি এত কিছু বুঝার বয়স হয়েছে? একটু ছাড় দিয়ে চলবে না? এইটাও আমাকে বলে দিতে হবে? আর শুধু শুধু ও তোমার সাথে বেয়াদবি করবে কেন? আমার শাশুড়ি চুপ করে রইল। আমি কাঠি হাতে হাসি মুখে সরে আসলাম। আবার কাজে মন দিলাম। অমিতকে খুব ভালো লাগছে এখন। আমার শাশুড়ি বুঝতে পারেনি আমি যে উনার পেছন পেছন গিয়েছিলাম। তিনি মুখ ভার করে রান্নাঘরে প্রবেশ করলেন। আমি উনার দিকে তাকিয়ে আস্তে আস্তে চলে বের হয়ে গেলাম। অমিতের উপর একটা আস্থা পাইছি। আমি খুশিতে ভুলেই গেলাম ওই ঘরে নিজে থেকে আর না যাওয়ার শপথ নিয়েছিলাম। সব ভুলে উনার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে অমিত আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছতেছে। আমাকে দেখে বলল, আজকে তুমি রান্না করছো? আমি মাথা নেড়ে বললাম, হু আম্মার লগে। তারপর অমিত গামছাটা দড়িতে নাড়তে নাড়তে বলল, আম্মার সাথে সাথে থাকবে, দেখবে কয়দিনে সব শিখে গেছ। আমি পূর্বের খুশির চোটে আধিক্ষেতা করে বলে ফেললাম, আমি তো থাহি, কিন্তু আম্মা জানি কিরম তাইরামি করে, ভালো করে কথা কয় না। অমিত রাগী চেহারায় আমার দিকে ফিরে ধমকের সাথে বলল, আম্মা তারা আচরণ করে মানে? আম্মা তারা আচরণ করে মানে কি? হ্যাঁ, কোনো কারণ ছাড়া করে? এমন কিছু করো কেন যাতে উনি এমন করবে? আম্মা যাই করুক তার নামে কোনো অভিযোগ তুলবে না, তুললে তোমার উপর আমার হাত উঠবে। বলেই রাগে গড়গড় করতে করতে বেরিয়ে গেল। ব্যাপারটা কি হলো বুঝলাম না। ওখানে আম্মাকে ধমক দিয়ে বুঝে চলতে বলল, এদিকে আমাকে ধমকে বলল এমন কিছু যাতে না করি যাতে উনি রাগ করেন। উনি আসলে অভিযোগ করার সুযোগ কাউকেই দিবে না। আমাকে মায়ের নামে কিছু বলতে দিবে না, মাকে আমার নামে বলতে দিবে না। খেয়াল করে দেখলাম উনার এই ব্যাপারটা ভয়ঙ্কর রকম সুন্দর। একপাক্ষিক নন কোনো দিকেই, প্রশ্রয় দেন না সেটার। দুদিকেই সমানতালে সম্মান বজায় রাখতে চান। আজকে রাতে কার সাথে থাকবো এ নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। আমার স্বামী আমাকে শাশুড়ির কাছে দিয়ে এলো, এদিকে আমি গোপনে শুনে নিয়েছি শাশুড়ি আমাকে রাখতে পারবেন না। যা শুনেছি তা কি আমার ভুলে যাওয়া উচিত? অমিত তো পরিষ্কার বলে দিল তার মায়ের নামে অভিযোগ তোলা যাবে না। তবে তাই হোক, অভিযোগ তুলব না, যা বলেছে তাও ভুলে যাব, মান্য করে চলব। শুধু একটা বিষয় ছাড়া, সেটা হলো অমিতের বিদেশ ত্যাগ ও পূর্ব বিয়ের গোপন সত্য। এটা যেভাবেই হোক বের করতে হবে। বাকি সবকিছুতেই আমি স্বাভাবিক থাকব বলে শপথ করলাম। এখন দেখা উচিত আম্মা কি করছে। উনার প্রিয়পাত্রী হয়ে উঠতে হবে। আমি আমার শাশুড়ির সন্ধানে রুম থেকে বের হলাম। ভেবেছিলাম শাশুড়ি মা রান্না করার সময় যেমন আচরণ করছিল এখনো তেমন করবে, কিন্তু না, তুমুল পরিবর্তন। তাহলে কি অমিতের কথাটাকে উনি গুরুত্ব সহিত নিলেন যে আমার বয়স কম, আমাকে ছাড় দিয়ে চলতে হবে? যাক, তাহলে সব দিকেই ঠিক। আজকেও উনার সাথেই থাকলাম, তবে কালকের মতো না। আজকে রাতের পানটা আমিই সাজিয়ে দিয়েছি, তারপর ঘুমানোর আগ পর্যন্ত মাথায় বিলি কেটে দিয়েছি। শাশুড়ি কোনো কিছুতে আপত্তি করেনি, বরং একবার বলেছিল, তুমি ঘুমাইয়া যাও বউ। আমার এইসব লাগে না, এমনি ঘুমে ধরে। পরের দিন যথারীতি আমাদের বাড়ি থেকে মানুষ আসলো। কাছের আত্মীয় স্বজনরা সবাই আসছে, শুধু আসেনি আমার ভাই নাফিস। এটা দেখতেই আমার হৃদয় ভেঙে দুটুর কর হয়ে গেল। একটা ভাই আমার, সে আমার শ্বশুর বাড়ি আসলো না, তা আমি কি করে মেনে নেব? আর আসবেই বা কি করে? ওর কি আসার মুখ আছে?
অমিত ওর সাথে যেই আচরণ করেছে, সে যদি এই জেদ ধরে রাখে মনে হয় না জীবনে অমিতকে আর দুলাভাই বলে ডাক দিবে কিংবা আশেপাশে ঘেঁষবে। অমিত সেদিন খুব খারাপ একটা কাজ করেছিল, সবকিছুকে কোনো রকম মেনে নিলেও কিংবা যুক্তিসঙ্গত অল্প কারণ থাকলেও ওর এই ব্যাপারটা নিতান্তই বাজে ছিল। যতদিন না অমিত নাফিজের কাছে এর জন্য নতজানু হবে ততদিন আমারও বিরাট দুঃখ থেকে যাবে। হ্যাঁ, আমি ভাগ্য বলে এটাকেও মানতে চেষ্টা করেছি যে একজন পূর্বে বিয়ে করলেই সে পচে যায় না, যদি তার বর্তমান ভালো হয় হয়তো ধীরে ধীরে আরও পাকাপোক্তভাবে মেনে নেব। শুধু অতীতের কোনো প্রভাব বর্তমানে না পড়ুক। যারা এখানে প্রথম এসেছে তারা বাড়ির আশপাশ ঘুরে দেখল। একদম বিকেলের দিকে অমিত সহ আমাকে নিয়ে রওনা দিল। অমিত স্বাভাবিক পাশের সিটে বসে ফোন ঘাঁটছে, আমার সাথে কোনো কথা বলেনি। কতটা অন্য প্রকৃতির স্বামী আমার। আমিও আমার মতো করে বাইরে তাকিয়ে আছি, তবে আমার ভেতরটা বেশ উৎফুল্ল। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির যাত্রাটা বোধহয় প্রতিটা মেয়ের জন্যই অন্য রকম আনন্দের। বাড়িতে পৌঁছে আমরা দুজন যখন গাড়ি থেকে নামলাম তখন কেউ আমাদেরকে আগ্রহের সাথে এগিয়ে নিতে আসেনি। কয়েকজন দূর থেকে তাকিয়ে আছে, অথচ গ্রামের প্রতিটা ফেরযাত্রার বরকে বেশ সাদরে গ্রহণ করতে দেখেছি আমি। তারা কি অমিতের বদরাগী আচরণের ভয়ে আগাচ্ছে না? ভাবছে নাফিজের মতো তাদের সাথে কিছু করে বসে কিনা। অবশ্য উনি করতেও পারে, উনার নিজের বাড়িতেই তো সবাই উনার আশেপাশে ঘেঁষে না। অমিত যেমন এটাকে একদম পরোয়া করেনি, আমিও করিনি। আমরা একা একাই ঘরে প্রবেশ করলাম। মায়ের সাথে কথা বলেই আমি নাফিজকে খুঁজতে লাগলাম। সবখানে খুঁজেও নাফিজকে দেখতে পেলাম না। আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আম্মা নাফিজরে দেখতাছি না কে রে? ও কই? আম্মা আস্তে করে ফিসফিসিয়ে বলল, হে তোর নানা বাড়ি তো গেছে গা, তোর জামাই যদ্দিন থাকবো তদ্দিন নাকি আইব না। যা ভেবেছিলাম ঠিক তাই হলো, নাফিজ আর সামনে আসবে না। নাফিজ ছোট হলেও ইগোসম্পন্ন মানুষ, ভালোই করছে চলে গেছে, উনার সামনে না আসাটাই সম্মানের। তবে ওকে না দেখে আমার কলিজা হাহাকার করছে। 2 দিন ধরে ওর মুখটা দেখি না। আগে প্রতিদিন কোথাও বেরোনোর সময় টেনে ধরে ওর শার্টের বাকি অর্ধেক বোতাম লাগিয়ে দিতাম। এক সময় গলায় গলায় ভাব থাকতাম, আবার এক এক সময় গলায় চিৎকার চেঁচামেচি করে একে অপরকে চিরশত্রু বলে প্রমাণিত করতাম। এদিকে অমিত একটা বারের জন্য প্রশ্ন করল না নাফিজ কোথায়। কোনো রকম অনুশোচনা নেই মানুষটার। এত খারাপ আর অহংকারী কোনো মানুষ হয়? উনার কি মন নেই? উনি শুধুই মানুষের থেকে দূরে থাকতে চান? উনার মা ছাড়া মনে হয় না দুনিয়ার কারো সাথে উনি ভালো করে কথা বলেন। এমনকি ভালো মন্দ ছাড়া আমার আম্মার সাথেও এসে কোনো কথা বলেনি।